আমরা বিএনপি ভাইদেরকে বলবো, বাংলাদেশে দুইটা পক্ষ, একটা হলো বাংলা পক্ষ আর একটা হলো ভারত পক্ষ। আপনারা যদি ভারত পক্ষে গিয়ে থাকেন, বাংলা পক্ষের সাথে আপনাদের কঠিন লড়াই হবে, এবং এই লড়াই যদি আপনাদের আবারই পতন হয়, তাহলে সেই পতনে আমাদের কোনো কিছু করার থাকবে না, কারণ আপনার পতন আপনি নিশ্চিত করছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, গণমানুষের নেতা যখন দুটি বন্ধুপ্রতিম দেশ মালয়েশিয়া এবং ভারত সফরে গিয়েছেন এবং ফিরে এসে বিবৃতি দিয়েছেন, আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। মানে স্পিকার, জামাত ইসলামীকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। জামাত ইসলামীকে ইসলামী দল না অন্য কিছু, সেটার ফতোয়া দেওয়ার দরকার নাই। জামাত এবং এনসিপি ভালো লাগছে না, কারণ জনাব তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি আছে, কিন্তু এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই এই জামাত এবং এনসিপি। আরেকটা বিষয় আছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশে মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। তাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। আমরা বিএনপি ভাইদেরকে বলবো, বাংলাদেশে দুইটা পক্ষ, একটা হলো বাংলা পক্ষ আর একটা হলো ভারত পক্ষ। আপনারা যদি ভারত পক্ষে গিয়ে থাকেন, বাংলা পক্ষের সাথে আপনাদের কঠিন লড়াই হবে, এবং এই লড়াই যদি আপনাদের আবারই পতন হয়, তাহলে সেই পতনে আমাদের কোনো কিছু করার থাকবে না, কারণ আপনার পতন আপনি নিশ্চিত করছেন। এখন ওরা আমাদেরকে বারবার বলে যে ছোট ছোট পোলাপাইন তাদেরকে নাকি ধমক দিয়ে কথা বলে, এই ধরনের অভ্যাস শেখ হাসিনার ছিল। আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে জনগণ এবং আমাদের পিছনে এখানে 25 জন এমপি রয়েছেন। এই পার্লামেন্ট এবং জনগণের সীমানার মধ্যে আমরা অবস্থান করে আজকে পার্লামেন্ট মেম্বার এবং জনগণের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। প্রথমত, যেই বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে একটি লড়াকু আন্দোলন হলো, সেই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল যে আপনার যে সন্তান আছে, সেই সন্তানের বাংলাদেশে একটি চাকরি হবে। আপনি যে আপনার মা বাপের যে সেই হারানো জমিটুকু ছিল বিক্রি করে তার হাতে তুলে দিয়েছিলেন, বাবা তুমি পড়াশোনা করো, তুমি একটি চাকরি করবে, এসে তুমি চাকরি করে আমার হাতে টাকা তুলে দিবে। আপনার সেই সন্তানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমেছিলাম, এবং আপনার বৃদ্ধ মা বাবা যিনি অসুস্থ ছিল, আপনার পকেটে টাকা ছিল না, তার চিকিৎসার জন্য যাতে সুস্থ একটি এবং সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্য তেমনিভাবে আপনার যে সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে থাকেন, আপনার কাছে অনেক টাকা নেই, যারা বড়লোক আছে তাদের কাছে অনেক টাকা আছে, একটি মাদ্রাসা স্কুল কলেজে পাঠিয়ে থাকেন আপনার সন্তানের একটি ভালো শিক্ষা ব্যবস্থার জন্য আমরা রাজপথে নেমেছিলাম। আমরা যখন রাজপথে নেমেছিলাম, সেই সময়কালীন আপনারা কিন্তু বিদায় আমাদেরকে জানাতে চান নাই। 26 বছর আমাদেরকে যখন আপনারা পালন করেছেন, প্রিয় সন্তানকে যখন রাজপথে হাসিনা খুনি সন্ত্রাসের গুলির মুখে ছেড়ে দিয়েছিলেন, তখন বলেছিলেন অনেক মা বাবা যে বাবা তুমি ঘরে ফিরবা না, শহীদ হয়ে ফিরবা, তবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে আসবা। অনেক মা বাবা প্রিয় সন্তানকে সেই সময় রাজপথে দিয়েছিলেন ভবিষ্যৎ বাংলাদেশকে রক্ষা করার জন্য। কিন্তু এই যে বাংলাদেশে 2024-এর পরে 2026-এর আরেকটি জুলাই মাস আসতেছে, সেই জুলাইয়ের পূর্ব মাসে জুনে আমাদের প্রশ্নটা থেকে গেল, যেই জন্য আপনার সন্তান রাজপথে গিয়ে বুকের কাজে রক্ত দিয়েছে, সেই ভবিষ্যৎ বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমরা বুঝে পেয়েছি বাংলাদেশে? যদি আমরা বুঝে না পাই, তাহলে সবিনয়ে যারা পার্লামেন্টে রয়েছেন, সরকারি দলে যারা রয়েছেন, বিরোধী দলের যারা রয়েছেন, আপনাদের কাছে আমরা জানতে চাই যে আগামীর জুলাইয়ে আপনারা কি সেই পার্লামেন্টে যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, দখলদার, ট্যাক্সের টাকা মেরে খায়, এবং আপনারা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিলেন, আপনাদেরকে সব টাকা ছিন্ন করে তারা নিয়ে গিয়েছিল, তাদের বিচারের জন্য আপনারা কি কর্মসূচি মাঠে দিবেন, পার্লামেন্টে কি করবেন, এবং আমাদের যে ভাইরা শহীদ হয়েছিল, সেই ওয়াসিম, সেই মুগ্ধ, সেই আবু সাইদ, তাদের রক্তের দিকে তাকিয়ে সেই খুনি হাসিনার বিচারের কাঠ গড়াতে দাঁড় করাতে আপনারা কি করবেন? বাংলার তরুণদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের কিংবদন্তি তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবার অধিকার বাংলাদেশে রয়েছে। আমরা বিচার করব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলার মাধ্যমে রায় দিয়ে প্রায় 100 প্রাণকে ছড়িয়ে দেওয়া গণহত্যার আমরা বিচার করব। শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার আমরা বিচার করব। বিরোধী দলীয় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের
আমরা বিচার করব 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে শাহাদাতপ্রাপ্ত বীর শহীদদের, আমরা বিচার করব 2024 সালের প্রতিটি হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ। ঐতিহাসিক পলাশী দিবস, যেদিন বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারির মাধ্যমে বাংলার চির উন্নত স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে বাংলার ক্ষমতার মসনদ কেড়ে নিয়েছিল লর্ড ক্লাইভের দল, আজ এই ঐতিহাসিক দিবসে বিজয়নগরের প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই, যে রক্ত দিয়ে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি, যে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, জীবন দিয়ে হলো বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। এটাই আজ আমাদের শপথ। আমরা আমাদের জুলাই বিপ্লব সহ 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অন্যতম সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দের কাছে সবিনয়ে আবেদন করতে চাই, আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় প্রজাতন্ত্রের মাধ্যমে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশের শহীদদের কাছে আমাদের কমিটমেন্ট হলো এই, বিগত দিনের প্রতিটি গুম খুন হত্যাকাণ্ডের বিচার করব। আমরা বিচার করব 2009 সালের পিলখানা ট্র্যাজেডির, আমরা বিচার করব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলার মাধ্যমে রায় দিয়ে প্রায় শত প্রাণকে ঝরিয়ে দেওয়া গণহত্যার, আমরা বিচার করব শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার, আমরা বিচার করব বিরোধী দলীয় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের, আমরা বিচার করব 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে শাহাদাতপ্রাপ্ত বীর শহীদদের, আমরা বিচার করব 2024 সালের প্রতিটি হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ। যদি বিএনপি এই হত্যাকাণ্ডগুলোর যথাযথ বিচার করতে না পারে, আগামীর বাংলাদেশের কাঠগড়ায় বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে বাংলার তরুণদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের কিংবদন্তি তরুণ নেতা শরীফ ওসমান হাদীকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচার করবার অধিকার বাংলাদেশে রয়েছে, সেই হত্যাকারীদেরকে বাংলাদেশে হস্তান্তর করো। যদি তোমরা সেটা করতে ব্যর্থ হও, আমরা ভারতকে সেজন্য অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। আমার আখেরি পয়গাম, যেই ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদ আর বাংলাদেশে পুরনো রূপেও ফিরবে না, নতুন রূপেও ফিরতে আমরা দেব না। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই জাতীয় জাদুঘর, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেই জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে, যার আয়োজন সম্পন্ন হয়েছে, বর্তমান সরকার সেই জুলাই জাতীয় জাদুঘর, যেটা জুলাই বিপ্লবের অন্যতম স্মারক হবে, সেই জাতীয় জাদুঘর নিয়ে টালবাহানা করছে। মনে রাখো, জুলাই বিপ্লবের পিঠে যদি ছুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে তোমরা। আমরা এই দেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে গিয়েছি। এজন্য যতদিন আমাদের কথাগুলো যতদিন রায় না হবে, আমাদের দাবিগুলো যতদিন পূরণ করা না হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। দাঁড়িয়েছে এক সত্য বলার জন্য, যে সত্য বলার জন্য এই দেশের মানুষ আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় সংসদে পাঠিয়েছে। আমরা বলেছিলাম আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব, আমরা বলেছিলাম আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। আর আমাদের এই আওয়াজগুলো, এই কথাগুলো এই দেশের মানুষ, আমার এলাকার মানুষ, তারা বিশ্বাস করেছিল, এবং বিশ্বাস করে সেই শিবচরের মানুষ আমাকে ভোট দিয়ে আমাদেরকে জাতীয় সংসদে পাঠিয়েছে। মওলানা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম আমার উপর আস্থা রেখেছেন, আমার উপর আস্থা রেখে তিনি আমাকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। ভাই, আমরা ক্ষমতার জন্য আমরা জাতীয় সংসদে যাই নাই। এরকম ক্ষমতা তো আমাদের পূর্বপুরুষের ছিল। আমরা এরকম ক্ষমতার মসনদে বসার জন্য, আমরা ক্ষমতার মসনদে বসার জন্য জাতীয় সংসদে যাইনি। প্রিয় ভাইরা আমার, এদেশের মানুষ 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, 70% মানুষ জুলাইয়ের পক্ষে রায় দিয়েছে। এজন্য এদেশের জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে অন্য কিছু করার কোনো সুযোগ করা হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা সরকার পতনের আন্দোলনে নামি নাই। এটা কোনো সরকার পতনের আন্দোলন আর সমাবেশ নয়। সংসদে বুঝাবার চেষ্টা করেছি, হয়তো বুঝতে পারছেন না বলে আজ জনগণ ময়দানে নেমেছে বুঝাবার জন্য। এজন্য আমরা চাই সরকার এটা বুঝবে, জুলাইকে ধারণ করবে, গণভোটের রায়ের পক্ষে সরকারও থাকবে, এটা আমাদের চাওয়া। এজন্য আগামীর বাংলাদেশে আমরা জুলাইকে মাইনাস করে আমরা কিচ্ছু করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এই ময়দান থেকে এটাই বলতে চাই, আমরা জাতীয় সংসদে
আমরা জনগণের কণ্ঠ হয়ে কথা বলবো, আর যখনই রাজপথে ডাক আসবে আপনাদের রাজপথ থেকে কথা বলতে হবে। সকল জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে চীন ভ্রমণ, এটি দৃশ্যমান হয়েছে। দৃশ্যমান বললাম এই কারণে যে মালয়েশিয়াতে তিনি যেভাবে সমাদৃত হয়েছেন, ঠিক তার সঙ্গে যদি আপনি তুলনা করেন, সেক্ষেত্রে তার চীন যাত্রার যে প্রাথমিক স্তর, যিনি মালয়েশিয়া থেকে চীনের ডালিয়ানে গিয়েছিলেন, সেই ডালিয়ানে তার আগমনটি আমাদের দৃষ্টিতে আসলে মালয়েশিয়ার মতো হয়নি। আবার সেই ডালিয়ানের যে ইকোনমিক ফোরামের, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বৈঠক হলো, তারপরে তিনি ট্রেনে করে চলে এলেন সেই বেইজিংয়ে। এই পর্যন্ত মোটামুটি সবাই হতাশ ছিলেন এবং সবাই তার সেই ট্রেনের বিভিন্ন ছবি এগুলো নিয়ে ট্রল করেছেন, বলেছে যে তিনি বেইজিংয়ে যাচ্ছেন, বড়জোর সেখানকার যিনি প্রিমিয়ার প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে। আর সেই বৈঠকে মানে আনাকুম জানাকুম, এর কারণ হলো আপনারা জানেন যে চীনের যে শাসনতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমাদের দেশের রাষ্ট্রপতির যতটুকু ক্ষমতা আছে, ঠিক অতটুকু ক্ষমতাও কিন্তু চীনের প্রধানমন্ত্রীর নেই। এটা শুধু একটা রাষ্ট্রীয় প্রোটোকলের আচার। এমনকি সেখানকার অনেক যে মন্ত্রীদের দপ্তর থাকে, কিন্তু প্রধানমন্ত্রী দপ্তরবিহীন মন্ত্রী। তো কাজে সেই দপ্তরবিহীন একজন মন্ত্রী, তার সঙ্গে তারেক রহমান সাহেবের দেখা সাক্ষাৎ হওয়া পর্যন্ত লোকজন বলেছিল, আরে বাদ দাও, এত সোজা চীনের মন পাওয়া, এটা কি শেখ হাসিনার জমানা? এটা কি আওয়ামী লীগ যে লাল গাছের নিচে বিছিয়ে দিয়ে একদম এয়ারপোর্টে তছনছ করে ফেলবে? দেখো 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 কীভাবে যাতায়াত করছে। তো এই যে জিনিসগুলো নিয়ে আমাদের দেশে যারা অস্থির মানুষ, সাধারণ মানুষ, সবারই বুক দুরুদুরু করে। বিএনপির লোকেরও বুক দুরুদুরু করেছে, আওয়ামী লীগের লোকজনেরও বুক দুরুদুরু করেছে। আওয়ামী লীগের সঙ্গে ইদানিং বাংলাদেশের অনেক বিরোধী দল, অনেক পক্ষ বিপক্ষের লোকের যোগাযোগ হচ্ছে এবং তারা যে কোনো কারণে তারেক রহমান সাহেব বা সরকারের প্রতি হয়তো দেশে যারা আছেন উপরে সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠতা দেখাচ্ছেন, জাস্ট লাইক এ মুনাফিক। কিন্তু তলে তলে তারা সরকার বিরুদ্ধে যত পক্ষ আছে সবার সঙ্গে তাদের সখ্যতা রয়েছে। তো তারা দোয়া করেছেন, দরুদ পড়েছেন যে আল্লাহ এমন একটা শিক্ষা দাও চীন দেশে যেন এসে আর মুখ দেখাতে না পারে। তো এদেরই যে বিভিন্ন বট বাহিনী আছে, তারপর তাদের যে সকল সমর্থক আছে, তারা ইন্টারনেটে বিভিন্ন প্রোটোকলে বলার চেষ্টা করেছিল যে এই চীন যাত্রা মানে একেবারে ফ্লপ হবে, চীন মানে তাকে কিছুই দেবে না, কিছুই বলবে না, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে বলার চেষ্টা করেছেন যে প্রেসিডেন্ট শি জিনপিং তার সঙ্গে তারেক রহমান সাহেবের দেখাই হবে না, দেখা হলে বড়জোর করমর্দন মানে হস্ত মিলানো, এই পর্যন্তই। কিন্তু আমি যেটা বলেছিলাম ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে, যে যদি বেইজিংয়ে আগমন করার সঙ্গে সঙ্গে, আগে ভিডিওটা দেখে নেবেন যদি কারা মানে হয়, মানে আমি এটা উনি ডালিয়ান আসার পর বলেছিলাম যে ডালিয়ানের এই পর্বটি আসলে তাদের সরকারি প্রোটোকলের মধ্যে পড়ে না, সরকারি প্রোটোকলটা হলো বেইজিংয়ে। তো সেই বেইজিংয়ে যখন তিনি আসবেন, নর্মালি চীনের যে গ্রেট হল আছে, সেই গ্রেট হলে তাকে গ্রহণ করা হবে এবং গার্ড অব অনার প্রদান করা হবে। যদি সেটা করা হয় তাহলে এক ধরনের ফলাফল, আর যদি সেটা না করা হয় তাহলে এক ধরনের ফলাফল। কিন্তু দেখা গেল যে এখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। ইট মিনস প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে গার্ড অব অনার প্রদর্শন করা হলো, এটা কন্টিনিউ করবে প্রেসিডেন্ট শি এর অনুষ্ঠানে, এবং ঠিক সেম ঘটনাটা ঘটেছে। তো এরপরে তিনি গেছেন যে তিয়ানআনমেন স্কোয়ারে যে বিপ্লবীদের যে চীনা বিপ্লবীদের যে সমাধিসৌধ রয়েছে, সেই সমাধিসৌধে তিনি গেছেন এবং সেখানে তাকে যথাযথ আমাদের সাভার স্মৃতিসৌধে গেলে যে ধরনের প্রোটোকল দেওয়া হয়, ঠিক ওইরকম প্রোটোকল তাকে সেখানে দেওয়া হয়েছে। সর্বোপরি চীনের যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের সঙ্গে তার কর্মর্দন, তার বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখে মনে হয়েছে যে চীন ধৈর্য ধারণ করতে চাচ্ছে। তারা বাংলাদেশের যে বাস্তব সমস্যা, তারেক রহমান সাহেবের যে বাস্তব সমস্যা, এটা তারা বুঝতে পারছে। এই মুহূর্তে যেখানে চীন নিজে শত চেষ্টা করেও আমেরিকার খপ্পর থেকে বাঁচতে পারছে না, তাদের সবচেয়ে গ্লোবাল জায়ান্ট কোম্পানি হুয়াওয়ে, সেই হুয়াওয়েকে আমেরিকা নিষিদ্ধ করে দিল এবং চীন যাতে ইরান থেকে তেল না আনতে পারে এই জন্য নিষেধাজ্ঞা দিয়ে দিল। হাজার রকম নিষেধাজ্ঞা। চীন যেখানে নাস্তা দেবো, সেখানে আমাদের মতো একটা দেশ কী করতে পারে? অনেক নিরপেক্ষ যারা সামরিক বিশ্লেষক ছিলেন, তারা এই ভ্রমণ সময়টিতে সবাই বলার চেষ্টা করেছেন যে চীনের প্রেসিডেন্ট শি জনাব তারেক রহমান সাহেবকে একটি যৌক্তিক সময় দেবেন, যাতে করে যেটিকে ইংরেজিতে বলা হয় অ্যাডাপশন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে চুক্তি হয়েছে, ভারত তাকে যে প্রেশার দিচ্ছে, দেশের যে উদ্ভূত বাস্তব অর্থনৈতিক সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর সঙ্গে সরকার যেন মোটামুটি সামঞ্জস্য রক্ষা করে টিকে যেতে পারে। কিন্তু আতুর ঘরে যদি সরকারের টুটি চেপে ধরা হয়, তাহলে এই সরকার মানে কোনো পক্ষের জন্য ভালো হবে না এবং এটা আবার একটা যাকে বলা হয় মিলিটারি ডিক্টেটরশিপের দিকে চলে যাবে, একটা ফ্যাসিবাদের দিকে চলে যাবে।
অথবা আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, এটা অ্যাবসলিউটলি আওয়ামী লীগ ফিরে আসা মানে এখানে ভারতের শতভাগ গ্রিপ। এখানে দুনিয়া উল্টে গেলেও আওয়ামী লীগের এখন ফিরে আসা মানেই শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারত একেবারে একটা ত্রয়ী সম্পর্ক। এখানে চীন বা আমেরিকা কিংবা পাকিস্তান অন্য কোনো দেশ এখানে ঢুকতে পাবে না। তো চীন সেটা বুঝতে পেরেছে। চীন সেটা বুঝতে পারার কারণে কি হলো, এই যে তারেক রহমান সাহেবের যে সফর, এই সফরটিকে এখনো পর্যন্ত একটি ফরমাল, সৌজন্যমূলক এবং একটি সুদূর প্রসারী, আগামী দিনে একটা ভালো সম্পর্ক স্থাপিত হতে পারে এরকম একটা দরজা খোলা হলো। কিন্তু এখানে সবার অলক্ষ্যে একটা চমৎকার খেলা মিস্টার শি জিনপিং করে দিয়েছেন, চীনের প্রেসিডেন্ট। এটা যদি জনাব তারেক রহমান সাহেব ব্যবহার করতে পারেন, তাহলে তার জন্য একটা চমৎকার যাকে বলা ডিপ্লোম্যাটিক ইনস্ট্রুমেন্ট তার হাতে চলে আসবে। আপনারা জানেন যে রাখাইনে মানবিক করিডোরের নামে এখানে যুদ্ধরত পক্ষ, বিশেষ করে আরাকান আর্মি, তাদের কাছে আমেরিকার সাহায্য এবং সহযোগিতা জাতিসংঘের নামে, জাতিসংঘের মানবাধিকার কমিশন প্লাস জাতিসংঘের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্লাস অন্যান্য যেটা ত্রাণ এবং পুনর্বাসন যেটা রয়েছে UNHCR, তো তাদের মাধ্যমে যে ত্রাণ যাবে এগুলো মূলত USAID-এর ত্রাণ, এগুলো মূলত আমেরিকার ত্রাণ, এর মধ্যে অস্ত্র যাবে আর অনেক কিছু যাবে। এবং এখানে একটি করিডর স্থাপনের জন্য ইউনূসের জমানা থেকে একটা চাপ দিয়ে আসা হচ্ছিল, যেটা বাংলাদেশ সেনাবাহিনী হতে দেয়নি। আদারওয়াইজ এটা কিন্তু হয়ে যেত চুক্তি। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন, বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।